আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 2.1 অর্থাৎ সেট সম্পর্কিত আলোচনা করব। অনুশীলনী দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে অন্বয় এবং ফাংশন। আমরা আজকে সেট সম্পর্কিত বেসিক আলোচনা করব, অর্থাৎ একটা অনুশীলনী পর্যায়ে ঢোকার আগে আমরা বেসিক যে ক্লাসগুলো তার একটা সুন্দর ক্লাস দিব, যার ফলে আপনি সেই বেসিক ক্লাস করলে অনুশীলনী পর্যায়ের এমনকি এমসিকিউ সিকিউ সহজেই সমাধান করতে পারবেন। আমরা অলরেডি বাস্তব সংখ্যার ক্লাসটি আপলোড করেছি, সেখানে অনুশীলনী পর্যায়ের বেসিক এবং অনুশীলনী পর্যায়ের যে সমাধান ক্লাসগুলো দেওয়া আছে একটা লং ভিডিও আকারে ইউটিউব প্লেলিস্টে দেখে আসতে পারেন। বিশেষ করে যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন, আমি যেহেতু ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড করছি, সেহেতু ক্লাসে নোট আকারে কেউ যদি ক্লাসগুলো করতে পারেন তাহলে সুবিধা হবে। এছাড়াও এই সেট এবং ফাংশনটা নবম দশম শ্রেণীর সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আবার বিসিএস প্রিলি এবং রিটেন দুটোর জন্যই এই সেট এবং ফাংশন ইম্পর্টেন্ট। অর্থাৎ সব ওভারঅল যদি বলা যায় যে সেট এবং ফাংশন সবার জন্য ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারলে আশা করি এমসিকিউ এবং রিটেনে সহজে আপনারা সমাধান করতে পারবেন। তো আজকে আমরা সেট সম্পর্কিত আলোচনা করব। সেট সম্পর্কিত আলোচনা করার আগে আমরা একটু দেখে নিই যে সেট আসলে কি। সেট হচ্ছে কোনো একটা বিষয়ের সংগ্রহ বা সমষ্টিকে একটা সেট বলতে পারি। যেমন আমাদের বাসা বাড়িতে একটা ডিনার সেট থাকে, অথবা আমরা বলতে পারি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, এটাও একটা সেট। অথবা আমরা বলতে পারি এক সেট বই। তার মানে কি, একটা নির্দিষ্ট বিষয়ের একটা সংগ্রহ বা সমষ্টিটাই হচ্ছে সেট। এছাড়াও আমরা বলতে পারি যে আমাদের জেলার সংখ্যা, আবার বিভাগের সংখ্যা, এই বিভাগগুলো যখন বলবো ঢাকার আছে, এটা কিন্তু এক ধরনের সেট, অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয়ের সেট। এটাকে আমরা সেট বলতে পারি। সহজ কথায় একটা সংগ্রহ, নির্দিষ্ট সংগ্রহ বা সমষ্টিকেই আমরা কি বলবো, সেট বলবো। এখন সেটকে প্রকাশ করার জন্য, অর্থাৎ সেট প্রকাশ করার জন্য আমরা তিনটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মানে আমি প্রথমত সেট আমরা যদি বলি সহজ ভাষায়, বইয়ের ভাষায়, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমষ্টি বা সংগ্রহকে কি সেট বলে। এখন সংজ্ঞার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেটকে আমরা সেট প্রকাশ করার জন্য আমরা কি করি। তিনটা বৈশিষ্ট্য আমাদের প্রথমত মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সেটকে প্রকাশ করতে হলে আমাদের ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করতে হবে, অর্থাৎ ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দ্বারা কি সেটকে প্রকাশ করতে হবে। এটা হচ্ছে এক নাম্বার। তাহলে ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার দিয়ে সেটকে প্রকাশ করতে হবে, অর্থাৎ এ থেকে জেড, এই দ্বারা, অর্থাৎ এগুলো ক্যাপিটাল, অর্থাৎ সেটকে কখনো আমরা স্মল লেটার দ্বারা প্রকাশ করতে পারবো না, ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব। দুই নাম্বার, সেটকে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখবো। সেটকে কিসের মধ্যে রাখবো? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখবো। তিন নাম্বার হচ্ছে, সেটের মধ্যে যদি একই রকম কোনো বিষয় একাধিক থাকে তাহলে সেটাকে আমরা একটা বিবেচনা করব। যেমন আমরা উদাহরণ দেই যে 1 2 2 3 3 4, এইটা। এখন এইটাকে আসলে এইভাবে লেখা না। সেটের নিয়ম হচ্ছে যে একটা সেটের মধ্যে কোনো বিষয় যদি একাধিক থাকে তাহলে সেটাকে আমরা একটা লিখব। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1, এখানে যেহেতু 2 একাধিক আছে তাহলে এটাকে আমরা একটা বিবেচনা করব। তার মানে 2, এখানে 3ও একাধিক আছে, তার মানে এটাকেও আমরা একটা বিবেচনা করব। 4, তার মানে এই তিনটা বৈশিষ্ট্য আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ সেটকে যে প্রকাশ করব, প্রকাশ করার জন্য আমাদের এই তিনটা বৈশিষ্ট্য জানতে হবে। সেটা হচ্ছে ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা সেটকে প্রকাশ করা হয়, এবং সেটগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব। আর সেটের মধ্যে যদি কোনো একাধিক উপাদান বারবার থাকে তাহলে সেটাকে আমরা একটা লিখব। অর্থাৎ এই 2 যদি 100 বারও থাকে সেটের মধ্যে তাহলে সেটাকে আমরা একটা বিবেচনা করব। এখানে যেহেতু 2টা আছে আমরা একটা বিবেচনা করেছি, এখানে যেহেতু 3 একাধিক আছে বা 2টা আছে তাহলে এটাকে একটা বিবেচনা করছি। তার মানে সেটকে আমরা প্রকাশ করার জন্য এই তিনটা বৈশিষ্ট্য আমাদের প্রথম মাথায় রাখতে হবে। এই বৈশিষ্ট্য, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর একটা হচ্ছে একাধিক যদি সংখ্যা থাকে সেগুলোকে আমরা একটা চিহ্ন দ্বারা প্রকাশ করব। কি যে সেটকে আমরা প্রকাশ করব, সেটকে দুইটা পদ্ধতিতে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, যেটাকে আমরা রোস্টার মেথড বলি। তাহলে সেটকে আমরা প্রকাশ করার জন্য একটা পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি, একটা পদ্ধতির নাম হচ্ছে তালিকা পদ্ধতি, যেটাকে আমরা রোস্টার মেথড বলতে পারি। তাহলে তালিকা পদ্ধতিতে কি হয় যে সেটের, আমরা আরেকটু
একটু দেখি যে এইটা সেটকে প্রকাশ করেছি, তাহলে সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করেছি, এর মধ্যে যে অংশগুলো আছে এগুলোকে বলা হয় সেটের উপাদান সংখ্যা। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটাকে আমি বলবো সেটের উপাদান সংখ্যা। তাহলে তালিকা পদ্ধতিতে কি হবে যে সেটের উপাদানগুলো নির্দিষ্ট থাকবে, অর্থাৎ আমরা চোখে দেখে বুঝতে পারবো যে সেখানে কয়টা উপাদান আছে। তার মানে যে পদ্ধতিতে সেটের কি উপাদান সংখ্যাগুলো নির্দিষ্ট থাকে, অর্থাৎ কয়টা উপাদান আছে সেগুলো আমরা চোখে দেখেই বুঝতে পারবো, গুনতে পারবো, সেগুলোকেই বলা হয় কি তালিকা পদ্ধতি। অর্থাৎ তালিকা পদ্ধতি বা রোস্টার মেথডের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারবো যে ওইখানে কতটা সংখ্যা আছে বা কতটা উপাদান আছে। যেমন আমরা বলতে পারি যে জোড় সংখ্যা, বা আমরা বলতে পারি এ একটা সেট, এ সেট হচ্ছে 2 3 4 5 অর্থাৎ সুনির্দিষ্ট। আবার বি একটা সেট আছে, সেটা আমরা বলতে পারি এ বি সি ডি, অর্থাৎ এগুলো কিন্তু সুনির্দিষ্ট। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে সেটের একটা সুনির্দিষ্ট উপাদান সংখ্যা হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ উপাদান সংখ্যা চোখে থেকে আমরা গণনা করতে পারবো, সেগুলোকে আমরা বলবো তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড। এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। তাহলে সেট গঠন পদ্ধতি হচ্ছে উল্টা। এখানে এই সেটের উপাদানগুলো নির্দিষ্ট আকারে থাকবে না। তার মানে সেট এই তালিকা পদ্ধতিতে কি সেটের উপাদানগুলো নির্দিষ্ট করে প্রকাশ করা হয় এবং চোখে দেখে বোঝা যায় যে ওই সেটে কি কি আছে বা কোন উপাদান কয়টা আছে আমরা চোখে দেখে বুঝতে পারবো। কিন্তু এই সেট গঠন পদ্ধতিতে কিন্তু আমরা চোখে দেখে বুঝতে পারবো না যে সেখানে সেটের কোন কোন উপাদানগুলো আছে বা কয়টা উপাদান আছে। অর্থাৎ এখানে নির্দিষ্ট করে কোনো সেটের উপাদান থাকবে না, কোনো একটা শর্ত থাকবে বা বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা সেটের ওই উপাদানগুলো কি কি সেটা আমরা বুঝতে পারবো, কিন্তু এক্স্যাক্টলি চোখে দেখে আমরা বুঝতে পারবো না যে সেখানে সেটের কয়টা উপাদান আছে বা কি আছে, সেগুলো আমরা বুঝতে পারবো না। যেমন একটা সেট এখানে আমরা ধরে নেই যে x such that x মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এইটুকু আমরা বললাম। এখন এখানে কি আমরা দেখে বুঝতে পারছি যে এখানে সেটের এ সেটের কি কি উপাদান আছে? জাস্ট এখানে একটা শর্ত আছে মৌলিক সংখ্যা। অথবা আমরা বলতে পারি যে a = x such that x জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা। তার মানে এখানেও কিন্তু আমাদের কি স্পষ্ট করে সেটের এ সেটের কোন উপাদানগুলো আছে সেগুলো উল্লেখ করা নাই। কোনো একটা নির্দিষ্ট শর্ত বা বৈশিষ্ট্য দেওয়া থাকবে, সেই শর্ত বা বৈশিষ্ট্যগুলো পূরণ করে করে আমরা ওই সেটের উপাদান সংখ্যাগুলোকে আমরা প্রকাশ করব। তখন কিন্তু এই সেট গঠন পদ্ধতিটা হয়ে যাবে তালিকা পদ্ধতি। তার মানে আমরা এই স্বাভাবিক সংখ্যাগুলো নির্ণয় করে যখন আমরা এটা প্রকাশ করব, তালিকা প্রকাশ করব, তখন কিন্তু এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি আসবে। আবার তালিকা পদ্ধতিকে আমরা সেট গঠন পদ্ধতিও প্রকাশ করতে পারবো। অনুশীলনী পর্যায়ের এই রূপান্তরগুলো আছে, সেখানে আমরা দেখব। তাহলে আমাদের মূল বিষয় আমরা দেখলাম এই বিষয়গুলোতে যে সেট হচ্ছে একটা সুনির্দিষ্ট বস্তুর সংগ্রহ, যেখানে আমরা একটা নির্দিষ্ট বস্তুর সমগ্র থাকবে বা সমষ্টি থাকবে। অর্থাৎ আমরা গণিতে এই সেট ব্যবহার করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ওই তথ্য সম্পর্কে সহজে ধারণা পাওয়া যায় এবং গাণিতিক সমাধানগুলো সহজে করা যায়। সেটকে আমরা সাধারণত এই তিনটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করব, যে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব। অর্থাৎ সেট প্রকাশকে আমরা ক্যাপিটাল লেটার এ থেকে জেড ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব, এবং সেটের উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, আর একাধিক উপাদান থাকলে আমরা একটা বিবেচনা করব। দুই নম্বরে দেখলাম সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। অর্থাৎ সেটকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, হয় এভাবে প্রকাশ করতে পারি অথবা এইভাবে প্রকাশ করতে পারি। দ্যাট মিনস সহজে সরাসরি আমরা উপাদান সংখ্যাগুলো দিয়ে দিতে পারি, যে পদ্ধতির নাম হচ্ছে তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড। আর এইভাবে কিছু বৈশিষ্ট্য বা শর্ত দিতে পারি, সেখান থেকে আমরা শর্ত বা বৈশিষ্ট্য পূরণ করে আমরা সেই সেটের উপাদানগুলো বের করব। সে পদ্ধতির নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। অর্থাৎ সেটকে আমরা দুইটা ভাবে প্রকাশ করতে পারি, একটা এইভাবে প্রকাশ করতে পারি অথবা এইভাবে প্রকাশ করতে পারি। যেভাবেই দেওয়া থাকবে আমাদের সেটের উপাদানগুলোকে নির্দিষ্ট আকারে বের করে নিতে হবে, তাহলে আমরা পরবর্তী ক্যালকুলেশনগুলো সহজে করতে পারবো। আমরা সেটের বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে, সেই ক্লাসিফিকেশনগুলো দেখব। আমরা বোর্ডে অলরেডি 5টা সেট দেখছি। একটা হচ্ছে সসীম সেট, একটা হচ্ছে অসীম সেট, একটা হচ্ছে এমটি সেট, উপসেট, প্রকৃত উপসেট। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উপসেট, আর
হচ্ছে প্রকৃত উপসেট, এইগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন পরীক্ষায় এই উপসেট এবং প্রকৃত উপসেট থেকে এমসিকিউ এ কোশ্চেন আসে। তাহলে আমরা দেখি সসীম সেট। তাহলে সেটকে আমরা তো প্রকাশ করছি, এখন সসীম সেট অর্থাৎ যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায়, তার মানে গণনা করা যায় সেই সেটগুলোকে আমরা সসীম সেট বলি। যেমন আমরা বলি এ সেটের আমরা উপাদান সংখ্যা ধরলাম 1 2 3 4 5 বা আরো কিছু আমরা দিতে পারি, তার মানে এ সেটের উপাদান সংখ্যা 5টা আমরা গণনা করে শেষ করতে পারছি। তার মানে যে সেটের উপাদান সংখ্যাগুলো নির্দিষ্ট গণনা করে শেষ করা যায় সে সকল সেটকে আমরা বলবো সসীম সেট। আর অসীম সেট হচ্ছে যে সকল সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না বা নির্দিষ্ট নয় সেইগুলোকে আমরা বলবো অসীম সেট। এখন যদি আমরা বলি যে এ একটা সেট x such that x স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যাটা শুরু হয় 1 2 3 ডট 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 n পর্যন্ত, তার মানে এর যে কতগুলো মান আমরা নির্দিষ্ট করে গণনা করে শেষ করতে পারবো না, এজন্য এই সেটটাকে আমরা বলবো অসীম সেট। আর এই সেটের উপাদানগুলো আমরা গণনা করে শেষ করতে পারছি, এজন্য এই সেটকে আমরা বলবো সসীম সেট। অর্থাৎ এখানে আমরা যদি আরেকটা বলি যে x such that x হচ্ছে বিজোড় সংখ্যা, এখন বিজোড় সংখ্যা কি গণনা করে শেষ করা যাবে? নির্দিষ্ট করে যদি না বলা যায় তাহলে এটা গণনা করে শেষ করা যাবে না, দ্যাট মিনস এটা হচ্ছে অসীম সেট। তার মানে সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যাগুলো গণনা করে শেষ করা যায়, মানে গণনা করা যায় সেগুলোকে আমরা সসীম সেট বলবো। আর যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না, অনির্দিষ্ট ইনফিনিটি, সেগুলো হচ্ছে কি অসীম সেট। তাহলে সসীম সেট এবং অসীম সেট দেখলাম। এবার দেখবো এমটি সেট। এমটি সেট মানে ফাঁকা সেট। এমটি সেট মানে হচ্ছে ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান সংখ্যাই থাকবে না সেগুলোকে বলা হবে এমটি সেট বা ফাঁকা সেট। এখন আমরা আরেকটা সেট যদি বলি a ইকুয়াল টু আমরা বলি যে মাসের 32 তারিখ, মাসের 32 তারিখ। এখন যদি এ সেট কি এ সেট পাওয়া যাবে, এ সেটের উপাদান পাওয়া যাবে? মাসের 32 তারিখ যেহেতু নাই সেহেতু এ সেটের কোনো উপাদান সংখ্যা নাই, তাহলে এইখানে মাসের 32 তারিখ এ সেটের কোনো উপাদান থাকবে না, এজন্য এটা হচ্ছে এমটি সেট। অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা থাকবে না, উপাদান সংখ্যা 0, সেগুলোকে আমরা বলি এমটি সেট বা ফাঁকা সেট। এখন এমটি সেট বা ফাঁকা সেটকে প্রকাশ করা হয়, এমটি সেটকে প্রকাশ করা হয়, এখানে আপনারা ভালোভাবে দেখবেন, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এমটি সেট বা ফাঁকা সেটকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা, এটা ফাই বলা যায় না, এই চিহ্ন দ্বারা ওরই বলতে পারি। তাহলে এমটি সেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি বা ফাঁকা, এটা ফাঁকা চিহ্ন, অথবা সেকেন্ড ব্র্যাকেট, শুধু সেকেন্ড ব্র্যাকেট, এটা আমার মাথায় রাখবো। অর্থাৎ এমটি সেট বা ফাঁকা সেটকে আমরা শুধু এই দুইটা চিহ্ন দ্বারা প্রকাশ করব। কিন্তু মাঝে মাঝে কনফিউশন অনেকের মাঝে তৈরি হয় যে এই দুইটা ঘরের মধ্যে যখন এই চিহ্নটা থাকবে অনেকে ভাবে এইটা এমটি সেট, কিন্তু না, এটা কখনো এমটি সেট নয়, এমটি সেট নয়। এটা ভালোভাবে ক্লিয়ার থাকবেন যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই ফাঁকা সেট চিহ্নটা যদি থাকে তাহলে এ নিজেই কিন্তু একটা উপাদান হিসাবে বিবেচনা হয়, তার মানে এই ফাঁকা সেটটাই তখন উপাদান হিসাবে বিবেচনা হবে। অর্থাৎ এই সেটের কিন্তু উপাদান সংখ্যা একটা থাকবে, উপাদান সংখ্যা কয়টা? একটা। অর্থাৎ আমরা ফাঁকা সেটকে প্রকাশ করব হয় এই চিহ্ন দ্বারা অথবা এই চিহ্ন দ্বারা, কখনোই এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করব না। এই চিহ্নটা দ্বারা কিন্তু ফাঁকা সেট বোঝায় না, কারণ এখানে এই চিহ্নটাকে সেটের উপাদান হিসাবে কাউন্ট করা হয়, এজন্য এইটা দ্বারা কখনোই আমরা এমটি সেট প্রকাশ করব না। অর্থাৎ এই চিহ্ন দ্বারা অথবা সেকেন্ড ব্র্যাকেট চিহ্ন দ্বারা শুধুমাত্র এমটি সেটকে প্রকাশ করব। তাহলে আমরা দেখলাম সসীম সেট, অসীম সেট এবং এমটি সেট। সসীম সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় সেগুলোকে সসীম সেট বলে। আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, ইনফিনিটিভ আকারে থাকে, সেগুলোকে বলা হয় অসীম সেট। আর যে সেটের কোনো উপাদান সংখ্যাই নাই সে সেটকে আমরা বলবো এমটি সেট। এমটি সেটকে এই ফাঁকা সেট দ্বারা অথবা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। কখনোই এরকম যখন একসাথে দুটো থাকবে সেটা কখনো এমটি সেট হবে না, সেটা একটা সেটের উপাদান হিসাবে কাউন্ট হবে। তার মানে এই ফাঁকা চিহ্নটাই তখন একটা উপাদান আছে, যেহেতু একটা উপাদান আছে তাহলে এই সেটকে কখনোই এমটি সেট বলা যাবে না। ভালোভাবে কনফিউশন ক্লিয়ার হয়ে নেন। আমি আবারও বলছি, সেটকে এইটা অথবা এইটা দ্বারা প্রকাশ করবেন, কখনোই এইটা দ্বারা প্রকাশ করবেন না। এইটা দ্বারা প্রকাশ করার অর্থ হচ্ছে এখানে একটা উপাদান আছে, যেহেতু একটা উপাদান আছে সেহেতু আমরা এই সেটকে কখনোই কি ফাঁকা সেট বলে বিবেচনা করব না।
এবারে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো বিষয় দেখব, একটা হচ্ছে উপসেট যেটাকে আমরা সাবসেট বলি, আর একটা হচ্ছে প্রকৃত উপসেট যেটাকে আমরা ইংলিশে বলি প্রপার সাবসেট। এই দুটো বিষয় অনেকের কাছে কনফিউশন লাগে, অর্থাৎ উপসেট এবং প্রকৃত উপসেট অনেকের কাছে কনফিউশন লাগে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আজকের পরে এই উপসেট এবং প্রকৃত উপসেট সম্পর্কে কোনো কনফিউশন আসবে না। এখন দেখেন উপসেট, আমরা একটা সেট নিয়েই একটা সেট বিবেচনা করি, এই একটা সেট বিবেচনা করলাম 1 2 3, অর্থাৎ এর উপাদান হচ্ছে 3টা, অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে 3টা। এখন সাবসেট বা উপসেট হচ্ছে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তার প্রত্যেকটাই হচ্ছে সাবসেট বা উপসেট, এই সেটের উপসেট। এখন কিভাবে আমরা বলি, একটা ডিরেক্ট আমরা নিয়ে আসি, এখানে এই একটা সেট, এই সেট থেকে আমরা কতগুলো সেট গঠন করতে পারবো সেটা আমরা দেখে নিই। প্রথমে আমরা একটা করে নিব, এখানে 3টা যেহেতু আছে প্রথমে একটা করে নিব, একটা করে নিলে 1 2 3, একটা করে নিলাম। এবার 2টা করে নিব, 1 2 1 2 1 3 2 3 2 3, তার মানে 1 2 3 1 2 1 3 2 3। এবার কি পাবো, 1 2 3 নিজে একটা হবে, এবার 2টা হয়েছে, এবার 3টা নিব, 1 2 3, আর আরেকটা নিব এইটা ফাঁকা সেট। তার মানে ফাঁকা সেট সব সময় একটা হবে, অর্থাৎ ফাঁকা সেট একটা সাবসেট, এটা সকলের সাবসেট। তার মানে এখানে পেলাম 1 2 3 4 5 6 7 8টা। তার মানে আমি বললাম যে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় প্রত্যেকটাই ওই সেটের সাবসেট হবে। এখন সাবসেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করব, সাবসেটকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। এখন এই সেটটা আমরা 1 পেলাম, এই 1টা কিন্তু এ সেটের সাবসেট। আমরা যদি এ বি সাবসেট এ বলি, আমরা কিভাবে প্রকাশ করব দেখেন, এটা হচ্ছে সাবসেট, তাহলে বি এর সদস্য, তাহলে কি বলবো, বি এ এর উপসেট, মানে ডান পাশে যে থাকবে, ডান পাশে যে থাকবে তার উপসেট, তার মানে ডান পাশেরটা বড় হবে। আমরা যদি এ সাবসেট বি বলি তাহলে হবে এ বি এর উপসেট, এ বি এর উপসেট। তাহলে আমরা সহজ কথা বলি যে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় প্রত্যেকটাই ওই সেটের সাবসেট। তার মানে এই সেট থেকে আমি এতগুলো সেট গঠন করি, প্রত্যেকটাই এই সেটের, এ সেটের কি হবে, উপসেট, অর্থাৎ অনো এর উপসেট, 2 এর উপসেট, 3 এর উপসেট, এরকম করে 5 হচ্ছে এর উপসেট। অর্থাৎ এখানে একটা লক্ষণীয় বিষয়, উপসেটের ক্ষেত্রে বা সাবসেটের ক্ষেত্রে ওই সেটের যে মূল সেট আছে ওই সেটের উপাদান সংখ্যার সমান হয়ে যেতে পারে, সমস্যা নাই, সমান হতেও পারে আবার সমান নাও হইতে পারে। যেমন 1 কিন্তু সমান না, এই সেটের উপাদান 3টা, এখানে 1 আছে, এগুলো আবার 1 2 3 সমানও আছে। তার মানে বোঝা যাচ্ছে, তার মানে বুঝলেন যে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সবগুলোই কিন্তু ওই সেটের উপসেট, কোনোটাই বাদ যাবে না। সেটা ওর চেয়ে কম হইতে পারে আবার ওর সমানও উপাদান সংখ্যা থাকতে পারে, সবগুলোই উপসেট, এর উপসেট হচ্ছে এগুলা। এখন 1 হচ্ছে এর উপসেট, আবার 1 2 3 হচ্ছে উপসেট। তার মানে বোঝা গেল যে উপাদান সংখ্যা কম হইতে পারে আবার সমান হইতে পারে, এটা কোনটা হবে সেটা না, এগুলোর সবগুলোই যেহেতু এ সেটের উপসেট তাহলে উপাদান সংখ্যা তার সমান হতে পারে আবার নাও হইতে পারে, এইটা ডাজন্ট ম্যাটার, হতেও পারে আবার নাও হইতে পারে, এটা একটা কনফিউশন আসে। তাহলে এটা আমরা প্রকাশ করলাম সাবসেট বা উপসেটকে, ডান পাশে যেটা থাকবে তার উপসেট হবে, ডান পাশে যে থাকবে তার উপসেট, বি এ এর উপসেট, আবার এখানে যেহেতু বি এখানে আছে তাহলে এ বি এর উপসেট। তাহলে এইভাবে আমরা প্রকাশ করব সাবসেটকে। এখন প্রপার সাবসেটের কথা আসি, তাহলে আমরা ডিফারেন্সটা ক্লিয়ার করে ফেলবো। ভালো করে দেখেন, উপসেট হচ্ছে একটা সেট থেকে, আর এটা আমরা একটু নির্ণয় করি, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সূত্র পাবো যে উপসেটের উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, n হচ্ছে উপাদান সংখ্যা, n হচ্ছে উপাদান সংখ্যা, তা সেটের উপাদান সংখ্যা।
তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 8টা পেয়েছি। এখন 8টা উপাদান সংখ্যা কিভাবে পেলাম? এ সেটের উপাদান সংখ্যা আছে 3টা, তাহলে এখান থেকে আমরা উপসেট সংখ্যা পাবো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। কারণ এটা সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয়, অর্থাৎ কোন সেটের উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। n হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ এ সেটের কয়টা আমরা উপসেট পাবো সেটার উপাদান সংখ্যাটা আমরা নির্ণয় করব। তাহলে উপাদান সংখ্যা হচ্ছে 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8টা, অর্থাৎ 8টা আমরা উপসেট পাবো। এইখান থেকে গুণে দেখি 3 4 5 6 7 8, অর্থাৎ 5 অটোমেটিক সব সেটের উপসেট। 5 সব সময় একটা 5 এক্সট্রা থাকবে। তাহলে আমরা কি পেলাম? 2 টু দি পাওয়ার n হচ্ছে উপাদান সংখ্যা, অর্থাৎ উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কিউব 8। এরকম যদি 4 হয় তাহলে এখানে যদি উপাদান সংখ্যা 4 হয় তাহলে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, 5 হলে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32, এটা আমরা নির্ণয় করব। তাহলে আমি আরেকবার কনফিউশন ক্লিয়ার করি। একটা সেট থেকে যতগুলা সেট গঠন করা যায় প্রত্যেকটাই ওই সেটের সাবসেট বা কি উপসেট, প্রত্যেকটাই উপসেট। এতে এটা উপসেট এটা উপসেট। সেক্ষেত্রে আমরা দেখলাম যে ওই উপসেটগুলো মূল যে সেট আছে তার উপাদান সংখ্যার সমান হইতে পারে, আবার কমও হইতে পারে, এটা যে কোনো একটা হইতে পারে। প্রকৃত উপসেটের কথা আমরা বলি। প্রকৃত উপসেটের ক্ষেত্রে এরকম সবগুলোই বিবেচনা হবে, কিন্তু একটা শর্ত কমে যাবে, যে এগুলোর মধ্যে যে সেটগুলো প্রকৃত উপসেটের উপাদান সংখ্যার সমান হয়ে যাবে ওইটা নেওয়া যাবে না। তার মানে সবগুলোই নেওয়া যাবে, ওই যে সেট আছে ওই সেটের মতোই যে সেটটা আমরা পাবো। তাহলে এই যে সেটটা পাচ্ছি এইটা কিন্তু প্রকৃত উপসেট মানে প্রপার সাবসেটে পাওয়া যাবে না, কারণ এই নিজেই উপাদান সংখ্যা 3, এর উপাদান সংখ্যা 3, অর্থাৎ প্রকৃত সাবসেটে উপাদান সংখ্যা ওই মূল সেটের উপাদান সংখ্যার কখনোই সমান হতে পারবে না, ছোট হইতে পারে। তার মানে কি বাকিগুলো কিন্তু আমরা কি পাবো? প্রপার সাবসেট। প্রপার সাবসেটকে আমরা এই নিচের যে চিহ্নটা আছে এই লাইনটা আমরা যদি আউট করে দেই, মানে সরাসরি যদি এটা দেই তাহলে এটা আমরা দ্বারা বুঝি প্রপার সাবসেট। এখন 1 কি প্রপার সাবসেট না? অবশ্যই 1 প্রপার সাবসেট অফ এ। আবার 1 কি হচ্ছে? সাবসেট অফ এ। তার মানে কি বুঝলেন? এই জায়গায় অনেকে কনফিউশন করে ফেলে। তার মানে একটা সেটের সদস্য সাবসেটও হইতে পারে, আবার প্রপার সাবসেটও হইতে পারে, ডাজন্ট ম্যাটার। মূল বৈশিষ্ট্যটা হচ্ছে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করব সবগুলোই হবে উপসেট, ওই সেটের সবগুলোই হবে উপসেট। তার মানে যতগুলো আছে সবগুলোই হবে উপসেট। আর একটা সেট থেকে যতগুলো সেট গঠন করব তার মধ্যে যে সেটের উপাদান সংখ্যা মূল সেটের উপাদান সংখ্যার সমান সে সেটটা হবে, সেই সেটকে আমরা বাদ দিয়ে বাকি যে সেটগুলো পাবো সবগুলোই হবে প্রকৃত উপসেট। তার মানে 1 2 3 1 2 1 3 2 3 এবং 5 সবগুলোই প্রকৃত উপসেট অফ এ বলা যায়, কিন্তু শুধুমাত্র তার সমান সংখ্যক যেটা আছে সেটা হচ্ছে 1 2 3, এখানে 1 2 3। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা একটা সমান সংখ্যক পাবো। তার প্রত্যেকটার ক্ষেত্রে মূল যে সেট আছে তার উপাদান সংখ্যার সমান সংখ্যক সেট পাবো একটা, ওটাকে যদি বাদ দেই তাহলে আমরা বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রকৃত সাবসেট, অর্থাৎ প্রকৃত উপসেট। অর্থাৎ প্রকৃত উপসেট এর নির্ণয়ের সূত্রটা আমরা উপাদান সংখ্যা, অর্থাৎ প্রকৃত উপসেটের উপসেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n তো আমি নির্ণয় করছি, কারণ 2 টু দি পাওয়ার n দ্বারা হচ্ছে উপসেট পেলাম, 2 টু দি পাওয়ার n দ্বারা পেলাম কি? উপসেট। এখন ওই উপসেট থেকে একটা বাদ দিব, যেটার মানে যেহেতু তার সমান সংখ্যক উপাদান সংখ্যা যে কোনো সেটের 4 5 7 8 10 যাই বের করেন একটাই পাওয়া যাবে। তার মানে সমান সংখ্যক সেট একটাই পাওয়া যাবে, একটাই পাওয়া গেলে ওই একটাটা বাদ যাবে। তার মানে এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ উপসেট সংখ্যা থেকে একটা সংখ্যা কমিয়ে দিলেই আমরা সেটা পাবো প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট। তার মানে সবগুলো সংখ্যাই কিন্তু প্রপার সাবসেট হচ্ছে। আবার এই ক্ষেত্রে বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমরা সাবসেটে কি বললাম, যে সাবসেটের উপাদান সংখ্যা প্রকৃত উপসেটের চেয়ে কম হইতে পারে, আবার বেশি মানে সমান হইতে পারে, বেশি তো হওয়ার কোনো চান্স নেই।
দুটোই হতে পারে, কিন্তু প্রকৃত উপসেটে কি হবে, সমান হইতে পারে না, কখনোই সমান হবে না, উপাদান সংখ্যা সমান হবে না। যে উপাদান সংখ্যা সমান হবে সেটাকে আমরা বাদ দিয়ে বাকি অর্থাৎ কম হবে। সহজ কথা একটা শর্ত, সাবসেটে দুটোই হতে পারে, কমও হইতে পারে উপাদান সংখ্যা, আবার সমান হইতে পারে, কিন্তু প্রকৃত উপসেটে প্রপার সাবসেটে সব সময় কম হবে, উপাদান সংখ্যা মূল যে সেট আছে তার উপাদান সংখ্যার চেয়ে কম হবে। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে যে অঙ্ক করার মাধ্যমে দেখা যাচ্ছে যে সমান হইতে পারে এরকম একটাই পাওয়া যাবে, সব সময় একটা পাওয়া যাবে। তার মানে উপসেট সংখ্যা 2n এর মাধ্যমে জয়টা প্রকাশ করব, তার চেয়ে একটা কম দিলেই আমরা প্রপার সাবসেট পাবো। খুব সহজে আমরা এই উপসেট আর প্রকৃত উপসেটের বিষয়গুলো দেখবো। কিন্তু এই সবগুলি কিন্তু কি 1 2 3 যা পেলাম 8টাই সবগুলোই ছিল সাবসেট, কিন্তু শুধুমাত্র একটা বাদে বাকিগুলো আবার এটার প্রপার সাবসেট বলা যাবে, প্রকৃত উপসেট বলা যাবে। তার মানে সবগুলোই এক যেমন সাবসেট, এটাও একও প্রপার সাবসেট, 2 সাবসেট 2 ও প্রপার সাবসেট, এরকম সবগুলোই, শুধুমাত্র এইটা 1 2 3 সাবসেট কিন্তু 1 2 3 প্রপার সাবসেট না, এটুকুই ডিফারেন্স। তাহলে এই ছিল উপসেট এবং প্রকৃত উপসেটের মূল যে বিষয়, যেগুলো আমরা সবসময় কনফিউশনে পড়ি, এই বিষয়গুলো যখন বুঝতে পারবেন সহজে কনফিউশন। তাহলে উপসেটের উপাদান সংখ্যা থাকবে 2n, আর সেখান থেকে এক বাদ দিলে আমরা পাবো প্রকৃত উপসেট সংখ্যা। সমতা, অন্তর, সার্বিক সেট এবং পূরক সেট সম্পর্কে জানবো। একটু আগে আমরা দেখলাম যে প্রকৃত উপসেট আর উপসেটের মধ্যে ডিফারেন্সটা কি। এখন আমরা এই চারটা বিষয় দেখব, সেটা হচ্ছে সেটের সমতা, অন্তর, সার্বিক সেট এবং পূরক সেট। সেটের সমতা, সমতা মানে কি, সমান, অর্থাৎ দুটো সেটের উপাদান সংখ্যা 2 বা ততোধিক সেটের উপাদান সংখ্যা যদি একই হয়, সমান না, উপাদান সংখ্যা না, উপাদানগুলো যদি একই হয় তাহলে সেটা আমরা বলবো ইকুইভ্যালেন্ট সেট, অর্থাৎ সেই সেটগুলোর সমতা সেট। যেমন আমরা একটা এ ধরি 1 2 3 4, আবার বি সেট আছে, সেটাকে আমরা বলতে পারি 1 2 3 3 4। এখন অনেকে ভাবতে পারে যে উপাদান সংখ্যা যদি কাউন্ট হয় বা উপাদান সংখ্যা কাউন্ট হয় তাহলে 1 2 3 4, আবার বি হচ্ছে 1 2 3 3 4। এখন এটা হচ্ছে 1 2 3 1 2 3 4, আর বি আমরা বলেছি যে সেটের মধ্যে একই উপাদান থাকলে সেটাকে একটা লিখবো, তাহলে 1 2 3 4। তাহলে এই 1 2 3 4 1 2 3 4 মানে দুটো সেটের উপাদান সংখ্যা সেম, অর্থাৎ একই, অর্থাৎ 2 বা ততোধিক সেটের উপাদানগুলো যদি একই হয় তাহলে সেই সেটগুলো পরস্পরের সমতা সেট বা ইকুইভ্যালেন্ট সেট বলতে পারি। এখানে ক্রম কিন্তু ফ্যাক্ট করে না, আমরা যদি এটাকে এরকম লিখি 2 3 1 4, তাও কিন্তু ইকুইভ্যালেন্ট সেট হবে। এটা অনেকে ভাবেন যে না, এটা সিকুয়েন্সিয়ালি নাই, 1 2 3 4 আছে আর 2 3 1 4 কেমনে হয়, এটা কিন্তু ডাজেন্ট ফ্যাক্টর। অর্থাৎ এই সেটের 4টা উপাদান আর এই সেটের 4টা উপাদান যদি একই হয় তাহলে সেই সেটগুলোকে আমরা ইকুইভ্যালেন্ট সেট বা সেটের সমতা বলবো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় অন্তর, এখানে অনেকের একটু ছোট কনফিউশন আসে, সেটা আমরা দেখবো। অন্তর সেট, অন্তর সেট মানে হচ্ছে একটি সেট থেকে আরেকটা সেটের উপাদান যদি আমরা বাদ দিয়ে দেই, অন্তর মানেই তো বিয়োগ, একটা সেটের উপাদান থেকে আরেকটা সেটের উপাদান সংখ্যা বাদ দিয়ে দিলেই সে সেটের অন্তর পাবো। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে অনেক কনফিউশন আসতে পারে, যেমন এ সেট ইকুয়াল টু 1 2 3 4 5, বি সেট ইকুয়াল টু 3 4 ধরলাম এটা। এখন আমরা এ মাইনাস বি অর্থাৎ অন্তর সেট, দুটো সেটের অন্তর দেখেন এ মাইনাস বি, অর্থাৎ এ থেকে বি বাদ দিচ্ছি, তার মানে এ মাইনাস বি মানে হচ্ছে এর অন্তর্ভুক্ত কিন্তু বি এর অন্তর্ভুক্ত নয়, এ সেটের অন্তর্ভুক্ত কিন্তু বি নয়। তার মানে বি এর অর্থাৎ ডান পাশে যেটা থাকবে তার উপাদানগুলো বাদ দিব, অর্থাৎ 3 4 এখানে আছে কিনা দেখবো, সেই 3 4 এই সেট থেকে অর্থাৎ প্রথম সেট থেকে বাদ দিব। তাহলে 3 4 আছে, তাহলে এই 3 4টাকে আমরা বাদ দিয়ে দিব, বাদ দিলে যেটা থাকবে 1 2 5। এটা আশা করি বুঝতে পেরেছেন। তার মানে অন্তর মানে এ মাইনাস বি, এ সেট থেকে এ সেট বাদ দিচ্ছি, তার মানে এ সেটের উপাদানগুলো আমরা এখান থেকে এ সেট থেকে যদি বাদ দিয়ে দেই যা পাবো সেটাই হচ্ছে 1 2 5। এখন আবার বিটাকে আমরা চেঞ্জ করছি, বিটাকে লিখছি 4 7 8। এখন এ মাইনাস বি করছি, এ মাইনাস বি বলছি, এ সেটের উপাদান থেকে বি সেটের উপাদান আমরা বাদ দিচ্ছি। এখন দেখেন তো এখানে 4 আছে, এখানে 4 আছে, এটাকে আমরা বাদ দিলাম, কিন্তু 7 8 এইগুলো আমাদের কি করা যায়। এখন মূল হচ্ছে যে এ থেকে বি বাদ দেওয়ার অর্থ হচ্ছে এই সেটের কোন অঙ্কগুলো এই সেটের মধ্যে আছে সেটুকুই বাদ দেবো, আর যেগুলো নাই তো নাই।
তার মানে এ সেটে শুধু 4 আছে, 4 কে বাদ দিব, 7 8 নাই। এখন 7 8 কে আমি এখান থেকে বাদ দিতে পারবো? বাদ দেওয়ার কোনো স্কোপ নাই। তার মানে আমাদের এখানে শুধু 4 বাদ দিতে হবে, অর্থাৎ 1 2 3 5, অর্থাৎ এই 7 8 এখানে আমাদের কোনো প্রশ্ন নাই। এখন এটা যদি অল্টারনেটিভ করে বি বি মাইনাস এ, তার মানে 4 7 8 থেকে 1 2 3 4 5 বাদ দিব। এখন এবার এটা থেকে বাদ দিব এইটার প্রশ্ন নাই। এখানে কি কি আছে, এই সেটের কোন উপাদানগুলো এখানে আছে ওইটুকুকে বাদ দিব, আর বাকিগুলো নাই মানে ওইগুলো আগেই বাদ। তার মানে 4 আছে, তাহলে 4 কে আমরা বাদ দিব। আর এই অঙ্কগুলো এখানে আছে নাই, তার মানে আমার হবে 7 8, অর্থাৎ প্রথমে যেটা থাকবে সেটা প্রায়োরিটি পাবে। প্রথমে যেটা থাকবে, দ্বিতীয় যেটা বিয়োগ করব সেই সেটের উপাদানগুলো, দ্বিতীয় সেটের উপাদানগুলো প্রথম সেটের কোন কোন ক্ষেত্রে আছে সেটুকু বাদ দিব, বাকিগুলো সব ঠিক থাকবে। অর্থাৎ এ মাইনাস বি বা বি মাইনাস এর অর্থ হচ্ছে বি এর অন্তর্ভুক্ত, বি এর মধ্যে থাকবে কিন্তু এর কোনো জিনিস বিতে থাকতে পারবে না। এটাই হচ্ছে মূল অন্তর। এই জায়গায় কনফিউশন অনেকে লাগে যে 7 8 তো নাই, আমি এখান থেকে বাদ দেবো। নাই মানে নাই, অর্থাৎ বি এর যে উপাদানগুলো এখানে আছে ওইটুকুই শুধু বাদ দেবো, আর অন্য কিছু থাকবে না, অর্থাৎ বাকিগুলো এর থাকবে। অর্থাৎ এর অন্তর্ভুক্ত এ মাইনাস বি মানে এর অন্তর্ভুক্ত, কিন্তু বি এর কোনো কিছু এর মধ্যে থাকা যাবে না, ওইটুকুকে আমরা বাদ দিব। এর সবকিছুই থাকা যাবে কিন্তু বি এর অন্তর্ভুক্ত থাকা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন যে অন্তর সেটটা কি। এখন আসি সার্বিক সেট। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এখন আমরা কোনো শর্ত যখন নেই, একটা নির্দিষ্ট শর্তের মধ্যে যে সংখ্যাগুলো আসবে সবগুলোই একত্রে হচ্ছে সার্বিক সেট। যেমন আমরা যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার মধ্যে জোড় সংখ্যা কতটি আছে, তাহলে নির্দিষ্ট শর্ত অনুযায়ী মোট উপাদান সংখ্যা কোনটা, 1 থেকে 10, অর্থাৎ 10টি হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে 1 থেকে 10 হচ্ছে ইউনিভার্সাল সেট। তার মানে নির্দিষ্ট শর্তাধীন যে সংখ্যাগুলো আসবে সবগুলোকে আমরা ইউনিভার্সাল সেট বলি। তাহলে ইউনিভার্সাল সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, ইউনিভার্সাল সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ, অর্থাৎ শর্তাধীন যতগুলো উপাদান সংখ্যা আছে সবগুলো উপাদানকে নিয়েই আমরা সার্বিক সেট বলবো। এখন যদি 1 থেকে 100 সংখ্যা, আমরা বলি যে 1 থেকে 100 সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যাগুলো কতটি আছে, তাহলে মূল কথা হচ্ছে আমাদের সবগুলো কন্ডিশন শর্ত অনুযায়ী মোট উপাদান সংখ্যা হবে 1 থেকে 100। এটাকে আমরা ইউনিভার্সাল বা সার্বিক সেট বলি, ইউনিভার্সাল বা সার্বিক সেট বলি। তার মানে আমি আরেকবার বলি যে নির্দিষ্ট শর্তাধীন বা অনুকূল ঘটনার আলোকে যতগুলো উপাদান সংখ্যা পাবো সবগুলোকেই আমরা ইউনিভার্সাল বা সার্বিক সেট বলবো। একে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। এখন একটা ছক্কা নিক্ষেপ করলে কয়টা ঘটনা আসার সম্ভাবনা আছে, 1 2 3 4 5 6টা। তাহলে এই টোটাল 6টাই হচ্ছে ইউনিভার্সাল সেট, পূরক সেট। এখন আমরা ইউনিভার্সাল সেটকে আমরা প্রকাশ করি, ধরে নেই এটা একটা ইউনিভার্সাল সেট, অর্থাৎ এর মধ্যে যা কিছু আছে সবগুলোই হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের মধ্যে একটা বিষয় আছে, একটা সেট আছে এ। তাহলে ইউনিভার্সাল সেটের মধ্যে একটা সেট আছে হচ্ছে এ। তাহলে এর পূরক সেট হবে, এর পূরক সেট বা কমপ্লিমেন্টকে আমরা এসি দ্বারা প্রকাশ করতে পারি, অথবা এ বার দ্বারা প্রকাশ করতে পারি, অথবা এ ড্যাশ দ্বারা প্রকাশ করতে পারি, যে কোনো দ্বারা প্রকাশ করতে পারি। পূরক সেট বা কমপ্লিমেন্ট সেটকে আমরা এইটার যে কোনো একটা দ্বারা প্রকাশ করতে পারি। এর অর্থ হচ্ছে ইউনিভার্সাল সেটের থেকে এই যে সেটটা আছে ওই সেটের অংশটুকু বাদ দিলে যা থাকবে, আমি ভেন ডায়াগ্রাম একটু পরেই দেখাবো, সেখানে আরো ক্লিয়ার করব এই বিষয়গুলো। তার মানে কমপ্লিমেন্টটা হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটুকু বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে তার কমপ্লিমেন্ট। এখানে এ না থেকে যদি বি থাকতো তাহলে বি এর কমপ্লিমেন্ট পেতাম ইউ মাইনাস বি, অর্থাৎ সকল উপাদান থেকে ওই যে সেটটা আছে ওই সেটটাকে আমরা বাদ দিলেই আমরা ওই সেটের পূরক সেট পাবো। ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটাকে আমরা যদি বাদ দেই তাহলে সেই সেটকে আমরা পূরক সেট পাবো।
বা কমপ্লিমেন্ট সেট। এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করতে পারি, এর উপর মাথার উপর বার দিতে পারি, অথবা এর উপর ড্যাশ চিহ্ন দিতে পারি। তাহলে আমরা সেটের সমতা, অন্তর, সার্বিক সেট এবং পূরক সেট সহজে বুঝতে পারলাম। কিছু গুরুত্বপূর্ণ সেট দেখবো। এই চারটা সেট খুবই গুরুত্বপূর্ণ: সংযোগ সেট, ছেদ সেট, নিশ্ছেদ সেট এবং শক্তি সেট। চারটি ইম্পর্টেন্ট, আমাদের চারটি অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। সংযোগ সেট, দুই বা ততোধিক সেটের সংযোগ মিলে যে সেটগুলো গঠন হয় সেগুলোকে সংযোগ সেট বলে। সংযোগ সেটকে আমরা ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। আমরা এ ইউনিয়ন বি, আমরা এ সেটকে ধরে নিলাম 1 2 3 4, ইউনিয়ন বি সেটকে আমরা ধরলাম 2 3 4। তার মানে ইউনিয়ন মানে হচ্ছে যে সেটগুলো মিল আছে সেটা তো নিবই, আবার যে সেটগুলো নাই সেগুলো নিব। তার মানে দুটো সেটের উপাদানগুলো থাকবে, এই দুটো সেটের উপাদানের সংযোগে যে সেট গঠন করা হবে সেগুলোকে আমরা বলবো ইউনিয়ন সেট। অর্থাৎ এ ইউনিয়ন বি মানে হচ্ছে কি কমন সেট তো নিবই, অর্থাৎ 1 2 3 কমন আছে, যেগুলো কমন আছে সেগুলো তো নিবই, যেগুলো কমন নাই সেগুলোও নিব। অর্থাৎ যে সেটটা গঠন করব সেই সেটে এ সেটের এবং এই সেটের দুটারই উপাদান যেন থাকে। তাহলে কি করব, 1 2 3 1 আছে নাই তাও নিব, এখানে 2 3 2 3 কমন আছে, তাহলে 2 3 কমন নিলাম, মানে কমন গুলো নিব আবার কমন ছাড়াও নিব। তাহলে কমন আছে 2 3 2 3 নিলাম, 2 3 4 কমন আছে নিলাম, আর কমন নাই হচ্ছে 1, সেটাও নিলাম। তাহলে 1 2 3 4, এর অর্থ কি বলেন, 1 2 3 4 এখানেও আছে, আবার এই 2 3 4 এ সেটেও আছে। অর্থাৎ দুটো সেটকে সংযোগ করে আমরা যে সেটটা পাবো, দুই বা ততোধিক সেট মিলে যে সেটটা পাবো সেটাকে আমরা ইউনিয়ন সেট বা সংযোগ সেট বলবো। সহজ কথা, যেগুলো কমন আছে সেটাও নিব, কমন ছাড়া আছে সেটাও নিব। একবার করি, এখানে রিপিটেশন কোনো ওয়ার্ড হওয়া যাবে না। এটাকে বলা হয় ইউনিয়ন সেট। আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখাবো এই ইউনিয়ন সেটটাকে, আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখাবো। জাস্ট আমরা জেনে নেই যে ইউনিয়ন সেটটা কি। এই ইউনিয়ন বি হচ্ছে দুই বা ততোধিক সেট মিলে, অর্থাৎ কমন যেটুকু আছে সেটুকু নিব, আবার কমন নাই সেগুলোও নিব, কমন ছাড়াও নিব। ছেদ সেট হচ্ছে এবারে কি নিব, শুধু কমনটুকু নিব। এবারে কি নিব, শুধু কমনটুকু নিব। অর্থাৎ এটাকে আমরা ক্যাপের মতো, এটা কাপের মতো, এটা ক্যাপের মতো, এটাকে আমরা বলতে পারি ইন্টারসেকশন সেট বা ছেদ সেট। তাহলে দুই বা ততোধিক সেটের যে কমন বা সাধারণ উপাদান আছে সেটুকু নিয়ে যে সেট গঠন হয় সেটাকে আমরা বলবো ইন্টারসেকশন অফ সেট অথবা ছেদ সেট। তার মানে এটাকে আমরা যদি ক্যাপ দ্বারা প্রকাশ করি, 1 2 3 4 ক্যাপ 2 3 4, এটা আমরা ধরে নিলাম 1 2 3 4 ইন্টারসেকশন, অর্থাৎ এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি এর কমন উপাদান আছে 2 3 4, তাহলে আমরা 2 3 4 মানে শুধু কমনটুকু নিব। সহজ কথা, ইউনিয়নের ক্ষেত্রে কমনটুকু নিব, কমন ছাড়া যা আছে সবগুলোই নিব। কমনটুকু নিব, কমন ছাড়া যেটা আছে সেটাও নিব, দুটোই নিব। আর ইন্টারসেকশন সেটটা হচ্ছে শুধু কমনটুকু, অর্থাৎ যেগুলো দুটা সেটেই আছে, দুটা সেটেই যখন সাধারণ উপাদান আছে, দুই সেটেই যেগুলো দুই বা ততোধিক হইতে পারে, তিনটা চারটা সেটে, অর্থাৎ প্রত্যেকটা সেটের কমন বা সাধারণ যে উপাদান আছে সেটুকু নিয়ে যে সেট গঠন হয় সেটাকে বলা হয় ইন্টারসেকশন অফ সেট। তাহলে সংযোগ সেট হচ্ছে দুই বা ততোধিক কমনটুকু নিব, কমন ছাড়াও নিব, আর এইখানে কমনটুকু নিব। নিশ্চিত সেট, দুটার যদি কমন উপাদান না থাকে, অর্থাৎ দুটোর ইন্টারসেকশন, দুটো সেটের ছেদ সেট অর্থাৎ ইন্টারসেকশন যদি 5 হয়, মানে কমন কোনো উপাদান নেই, দুই বা ততোধিক সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান না থাকে তবে সেটাকে আমরা নিশ্চিত সেট বলবো। আর নিশ্চিত সেটের শর্তই হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট। যেমন এ এর মান আমরা যদি ধরি 2 3 4 এবং বি এর মান যদি আমরা ধরি 6 7 8, তাহলে এই দুটোর মধ্যে কোনো কমন উপাদান আছে? নাই, এই উপাদান কমন উপাদান নেই। দুটোর মধ্যে যেহেতু কমন উপাদান নাই তাহলে এটাকে আমরা বলবো নিশ্চিত সেট। তার মানে এগুলোর দুটো সেট সংযোগ মিলে একটা কি হচ্ছে, কমনটুকু নিচ্ছি, কমন ছাড়া নিচ্ছি, আর এটুকু কমনটুকু নিচ্ছি, অর্থাৎ সাধারণ যে উপাদান আছে সেগুলো নিচ্ছি, সাধারণ উপাদানগুলো নিচ্ছি। আর এখানে দুই বা ততোধিক সেটের সাধারণ কোনো উপাদান থাকবে না, মানে একই রকম কোনো উপাদান সংখ্যা থাকবে না। অর্থাৎ শর্তটা হচ্ছে এ ইন্টারসেকশন বি যদি 5 হয় তবে সেই সেটটাকে আমরা নিশ্চিত সেট বলবো।
এবার হচ্ছে পাওয়ার সেট, সবচেয়ে ইম্পর্টেন্ট সেট হচ্ছে পাওয়ার সেট। কারণ পাওয়ার সেটের সাথে আমরা সাবসেটের মিল পাবো, পাওয়ার সেটের সাথে আমরা সাবসেটের মিল পাবো। কেমন? আমরা দেখেছি যে একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সবগুলোই হচ্ছে উপসেট। তাহলে a ইকুয়াল টু দেখেছিলাম 1 2 3। তাহলে এ সেট থেকে আমরা কতগুলো সেট গঠন করতে পারবো? উপসেট গঠন করতে পারবো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8টা। তাহলে 8টা আমরা গঠন করি 1 2 3 1 2 1 3 2 3, এবার 1 2 3 আর একটা ফাঁকা সেট। ফাঁকা সেট সবসময় কি হবে? ফাঁকা সেট সবসময় সাবসেট হবে। 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে উপসেট। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি? উপসেট। এখন পাওয়ার সেটটাই সহজ কথা, একদম সিম্পল। এই যে উপসেটগুলো পেলাম, এই উপসেট কিন্তু সেট আকারে না, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল সেট। ইন্ডিভিজুয়াল সেট, একটা সেট থেকে যতগুলো উপসেট পাবো, আমি আবার বারবার বলছি, একটা সেট থেকে যতগুলো উপসেট পাবো সেগুলো নিয়ে যখন একটা সেট গঠন করব সেটা হবে পাওয়ার সেট। তাহলে এখানে পাওয়ার অফ এ যদি বলি, পাওয়ার অফ এ যদি বলি, তাহলে আমি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিব, অর্থাৎ সবগুলো সেটকে আমরা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলেই, অর্থাৎ সেট আকারে প্রকাশ করলেই সেটাকে আমরা পাওয়ার অফ সেট বলি। এখন পাওয়ার অফ এর উপাদান সংখ্যা যদি বলি, এর উপাদান সংখ্যা এটা খুবই ইম্পর্টেন্ট। এই সাবসেট, প্রকৃত সাবসেট এবং পাওয়ারের উপাদান সংখ্যা অনেকবার পড়ে। যদি বের করি তাহলে 2 টু দি পাওয়ার n এর বাইরে কি কিছু হবে? কারণ প্রকৃত উপসেটটাই, ওগুলো নিয়েই আমরা একটা সেট গঠন করছি। তার মানে ওর যে উপাদান সংখ্যা, পাওয়ার সেটের উপাদান সংখ্যা সেম থাকবে। সাবসেট বা উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র ছিল 2 টু দি পাওয়ার n, ওটা নিয়েই যেহেতু আমরা একটা শক্তি সেট গঠন করছি, তাহলে 2 টু দি পাওয়ার n ও হবে তার উপাদান সংখ্যা। অর্থাৎ সাবসেটের উপাদান সংখ্যা আর পাওয়ার সেটের উপাদান সংখ্যা সবসময় সমান হবে। শুধুমাত্র প্রকৃত উপসেটে যেহেতু উপাদান সংখ্যা সমান হওয়া যাবে না, একটা বাদ যাবে, এজন্য উপসেট থেকে একটা বাদ দিলে যে পাবো সেটা হচ্ছে প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা। এই তিনটা ইম্পর্টেন্ট। সাবসেট আর শক্তি সেটের উপাদান সংখ্যা সহজেই নির্ণয় করতে পারবো 2 টু দি পাওয়ার n, আর 2 টু দি পাওয়ার n থেকে একটা বাদ দিলে আমরা প্রকৃত উপসেট পাবো। তাহলে একটা সেট থেকে যতগুলো উপসেট গঠন করব সেই সেট থেকে একটা সেট গঠন করব, অর্থাৎ সেট গঠন করার পর তাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটাকে একটা সেটে প্রকাশ করব। কারণ তখন কিন্তু ইন্ডিভিজুয়াল সেট ছিল, ওইটাকে যখন আমরা একটা সেটে প্রকাশ করছি তখন সেটা হচ্ছে পাওয়ার সেট। এটা খুবই ইম্পর্টেন্ট। ক্রোমোজোড় এবং কার্তেশীয় গুণজ, এটা আমরা নবম দশম শ্রেণীর জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। বিশেষ করে কার্তেশীয় গুণজটা আমার অনেক কাজে লাগবে। ক্রোমোজোড় কি? দুইটা সংখ্যাকে, দুইটা উপাদানকে নির্দিষ্ট ক্রমে জোড়া আকারে সাজিয়ে যে এটা আমরা তৈরি করি সেটা হচ্ছে ক্রোমোজোড়। যেমন আমরা ক্রোমোজোড়কে এরকম, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মাঝামাঝি সংখ্যা দ্বারা কমা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায়, দুইটা উপাদানকে নির্দিষ্ট ক্রমে সাজানো। যেমন আমরা বলতে পারি x, y, এটা একটা ক্রোমোজোড়। আবার ইকুয়াল টু আমরা যদি বলি 2, 3, তাহলে এটা একটা ক্রোমোজোড়। যখন এরকম ইকুয়ালের মধ্যে দেখা থাকবে তখন আমরা প্রথমটা প্রথমের ইকুয়াল লিখবো, দ্বিতীয়টা দ্বিতীয়ের ইকুয়াল নিব। তার মানে x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 3, এটাই হচ্ছে ক্রোমোজোড়ের বিষয়। তার মানে দুইটা উপাদানকে বা তিনটা উপাদানকে ক্রম অনুসারে সাজিয়ে যেটা তৈরি করি, প্রথমটা প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে, এভাবে আমরা সাজালে যেটা পাবো সেটাকে আমরা ক্রোমোজোড় বলি। আর ক্রোমোজোড় সংখ্যাটা কি হয়, যে এরকম ইকুয়াল আকারে যদি থাকে তাহলে প্রথম ক্রোমোজোড়ের প্রথম সংখ্যার সাথে অপর ক্রোমোজোমের প্রথমটা, এর দ্বিতীয়র সাথে এর দ্বিতীয়টা ইকুয়াল করলে আমরা বিভিন্ন যদি ক্যালকুলেশন আসে ক্যালকুলেশন করব। তাহলে ক্রোমোজোড় হচ্ছে এইটা। আর কার্তেশীয় গুণজ হচ্ছে কি, দুইটি সেটের উপাদান নিয়ে সমসম্ভাব্য যতগুলো ক্রোমোজোড় পাওয়া যাবে সবগুলোকেই বলবো আমরা কার্তেশীয় গুণজ। এটাকে আমরা ক্রস দ্বারা প্রকাশ করি। একে আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্রস দ্বারা প্রকাশ করি। যেমন এর মান যদি আমরা 1 এবং 2 ধরি এবং বি এর মান যদি আমরা ধরি এ এবং বি, তাহলে কার্তেশীয় গুণজকে আমরা এ ক্রস বি দ্বারা প্রকাশ করি। ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কার্তেশীয় গুণজকে এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়। এ ক্রস বি কি হবে? x, y, এরকম একটা ক্রোমোজোড় তৈরি হবে।
এক্স এবং ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই ক্রোমোজোড়টা তৈরি হবে। ক্রোমোজোড় তৈরি হবে যেখানে এক্স বিলংস টু এ, আবার ওয়াই বিলংস টু বি। কারণ এক্স এর অন্তর্ভুক্ত থাকবে, আবার ওয়াই বি এর অন্তর্ভুক্ত অবশ্যই থাকতে হবে। তার মানে এ এবং বি দুটোর মধ্যে সমসম্ভাব্য সংখ্যা যেগুলো থাকবে ক্রোমোজোড় পাবো, সবগুলো নিয়ে যেটা হবে সেটা হবে কার্তেশীয় গুণজ। যেমন এখন এর যদি আমরা করি এ ক্রস বি, তাহলে এটা কিভাবে করব? তাহলে আমার প্রথম সংখ্যা আছে এ, তাহলে প্রথমটার সাথে এই দুটোর গুণ করব, দ্বিতীয়টার সাথে এই দুটো গুণ করব, শেষ। সবসময় প্রথমে যে থাকবে প্রথমটার সাথে এই গুণ, দ্বিতীয়র সাথে এইটা গুণ। আবার বি ক্রস এ এর বিষয়টা আছে, সেটাও আমরা দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। তাহলে এ ক্রস বি, তার মানে এর এ উপাদানের সাথে আমরা প্রত্যেকটার দুটো গুণ করব, তার মানে এরকম আগে ক্রোমোজোড় তৈরি করব। সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ওয়ানের সাথে এ, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, এখানে কোনো সেকেন্ড ব্র্যাকেট হবে না, এটা ক্রোমোজোড়, কমা ওয়ানের সাথে বি, কমা এবার টু এর সাথে এ, টু এর সাথে এ, কমা টু এর সাথে বি। তার মানে কার্তেশীয় গুণজের প্রথম উপাদানটা প্রথমটার হবে, তার মানে 1 1 2 2 এগুলো কিন্তু এর আছে, প্রথমটার হবে, আর দ্বিতীয়টা আবার দ্বিতীয় জোড়ে হবে। কখনোই এ ওয়ান হবে না, এখানে এ ওয়ান লেখা যাবে না। কিন্তু বি ক্রস এ যখন করছি, বি এর প্রথম উপাদান অর্থাৎ প্রথমে যে থাকবে প্রথম উপাদানগুলো তার থাকবে। তার মানে এবার কিন্তু এটার সাথে এটা গুণ করতে পারবো না, এটার সাথে এটা গুণ করবো, তার মানে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু। তাহলে এটা দিয়ে আমরা একটা নির্ণয় করবো। তার মানে সহজ কথা, যার সাথে প্রথমে থাকবে ক্রোমোজোড়ের প্রথম সংখ্যাগুলো তার হবে, দ্বিতীয়টা যার থাকবে ক্রসের ক্রোমোজোমের দ্বিতীয় সংখ্যাটা তার সাথে থাকবে। তার মানে প্রথম যে সংখ্যাটা থাকবে এর সাথে প্রথম সংখ্যার সাথে এখানে জয়টার সংখ্যা থাকবে, আমরা আলাদা আলাদা গুণ করলাম, আবার দ্বিতীয়টার সাথে এটার জয়টার সংখ্যা আলাদা করে গুণ করে ক্রোমোজোড় তৈরি করলাম। সমসম্ভাব্য ক্রোমোজোড় যেগুলো অবশ্যই এ এবং বি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে, কারণ 1 2 2 এর মধ্যে আছে, আবার এ বি এর মধ্যে আছে। এই জন্য এক্স ওয়াই এরকম ক্রোমোজোড় তৈরি হবে যেখানে এক্স বিলংস টু এ, আবার ওয়াই বিলংস টু বি, অর্থাৎ এক্সটা এর অন্তর্ভুক্ত থাকতে হবে, আবার ওয়াইটা বি এর অন্তর্ভুক্ত থাকতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটের ভেন চিত্র, অর্থাৎ বিভিন্ন পরীক্ষার জন্য বিশেষ করে পাশ ফেলের যে অঙ্কগুলো আছে ভেন চিত্রের সাহায্যে খুব সহজে আমরা সমাধান করি। এই জন ভেন কি করেছেন, সেটের যেগুলো উপবিধি কার্যবিধি ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন এবং তার মাধ্যমে সমাধান করেছেন, এজন্য তার নাম অনুসারে নাম হয় ভেন চিত্র। কারণ ভেন চিত্রে কি থাকে, একটা আয়তক্ষেত্র থাকে, একটা আয়তক্ষেত্র থাকে। আয়তক্ষেত্র দ্বারা ইউনিভার্সাল সেট আর বৃত্ত দ্বারা বিভিন্ন উপসেট এবং সেটগুলো প্রকাশ করি। তাহলে বৃত্ত দ্বারা বিভিন্ন সেট বা উপসেটগুলোকে আমরা প্রকাশ করি। তাহলে এইভাবে ভেন চিত্রের মাধ্যমে সেট উপসেট সার্বিক সেট এগুলো প্রকাশ করে এই জন ভেন, এই জন্য তার নাম অনুসারে ভেন চিত্র হয়। এখন ভেন চিত্রের সাহায্যে আমরা কয়েকটা বিষয় দেখব। আমরা এর আগে দেখলাম ইউনিয়ন সেট, তারপরে আমরা দেখলাম তারপরে ইন্টারসেকশন সেট, তারপর ডিসজয়েন্ট সেট। এই যে সেটগুলো দেখলাম সেই সেটগুলো আমরা ভেন চিত্রের সাহায্যে কিভাবে প্রকাশ করি সেটা আমরা দেখি, খুব সহজে আমাদের ভালোভাবে বুঝতে হবে। ইউনিয়ন সেট, ইউনিয়ন সেট যেটাকে আমরা সংযোগ সেট বলি, সংযোগ সেট, সংযোগ সেট। সংযোগ সেট হচ্ছে দুটা সেট আছে, এই দুটা সেট, তাহলে আমরা ইউনিভার্সাল চিহ্ন দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ এবং বি এর সকল উপাদান হবে, সকল উপাদান অন্তর্ভুক্ত হবে, সকল উপাদান অন্তর্ভুক্ত হবে, সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি। এন্ড এ ইউনিয়ন বি এর অর্থ কি? এ ইউনিয়ন বি এর অর্থ হচ্ছে x such that x belongs to A অথবা x belongs to B। এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। অথবা অর্থাৎ ইউনিয়ন সেট মানে হচ্ছে অথবা, আর অথবা মানে হচ্ছে হয় এ সেট না হয় বি সেট, অথবা উভয় সেট। তার মানে এ ইউনিয়ন বি এর অর্থ হচ্ছে হয় এ সেটের সদস্য অথবা বি সেটের সদস্য, যে কোনো একটা সদস্য হলেই সেটা ইউনিয়নের মধ্যে পড়ে যাবে। তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে x such that x belongs to A, হয় x এর সদস্য অথবা, অথবা মানে কি
হয় এক্স না হয় ওয়াই, হয় এ না হয় বি, যে কোনো একটা হলেই হবে। এ অথবা বি মানে যে কোনো একটা, আর যে কোনো একটাই সেটকে আমরা এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এখানে অথবা হবে। ইউনিয়ন সেটে সবসময় কি হবে? অথবা হবে। এবারে আমরা প্রকাশ করব ইন্টারসেকশন। ইন্টারসেকশন যেটাকে আমরা ছেদ সেট বলি। ছেদ সেটে এ একটা সেট, বি একটা সেট, আমরা আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করছি এ এবং বি। এই যে কমন টার্মটুকু আছে, এই কমন টার্মটুকুই হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? x such that x belongs to a এবং x belongs to b। তার মানে শুধু a এর অন্তর্ভুক্ত হলে হবে না, b এরও অন্তর্ভুক্ত হইতে হবে। তার মানে দুটোরই অন্তর্ভুক্ত হবে। কমন যে টার্ম সেটাই হচ্ছে ইন্টারসেকশন। তার মানে আমরা পুরো অংশ, অর্থাৎ এই দুই সেটের পুরো অংশকে আমরা a ইউনিয়ন b পাবো। আবার এর যে কমন টার্ম, এই কমন টার্মটা পাবো এ ইন্টারসেকশন বি। এখানে অথবা মানে হয় এইটা না হয় বি এর, মানে যে কোনো একটার মধ্যে পড়লে ইউনিয়নের মধ্যে পড়বে, কিন্তু ইন্টারসেকশনে দুটোর মধ্যেই পড়তে হবে। এ এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এর অন্তর্ভুক্ত হলেই হবে না, এবং বি এরও অন্তর্ভুক্ত হবে। তার মানে শুধু এর অন্তর্ভুক্ত হলে চলবে না, বি এরও অন্তর্ভুক্ত হবে। এটাকে আমরা বলি ইন্টারসেকশন অফ সেট। তাহলে এই দুটো খুবই ইম্পর্টেন্ট, সংযোগ সেট আর এটা হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। 3 নম্বরে আমরা একটা এরকম সেট দেখি, এখানে এর সাথে এ আছে, এ আর এখানে আমরা বি নিচ্ছি। এখন এইটুকু আমরা শুধু বিবেচনা করছি, আমরা এইটুকুকে বিবেচনা করছি, এই বি এর অংশটুকু আমরা বিবেচনা, এ তো কমন টার্ম, এখানে কি আছে? এখানে এও আছে আবার বিও আছে। এটাকে আমরা এ মাইনাস বি বলি, এখানে এ মাইনাস বি বলি। এ মাইনাস বি এর অর্থ হচ্ছে, এ মাইনাস বি এর অর্থ হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ কিন্তু এক্স ডাজ নট বিলংস টু বি, বি এর সদস্য হওয়া যাবে না। তাহলে এ মাইনাস বি এটুকু হচ্ছে এ মাইনাস বি, এটাকে আমরা এভাবে লিখতে পারি এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এটাও লেখা যায়, এটাও লেখা যায়। এর অর্থ হচ্ছে এর সদস্য, শুধুমাত্র এর সদস্য, কিন্তু বি এর সদস্য হওয়া যাবে না, বি এর যেগুলো আছে ওটুকু বাদ। এখন দেখেন এই পুরো টার্মটা এর সদস্য, কিন্তু এর মধ্যে আবার বি আছে, যেহেতু এই অংশটুকু বিও আছে, বিটা বাদ, কারণ এ মাইনাস বি, অর্থাৎ এর সদস্য থেকে বি এর যে টার্ম আছে ওটাও বাদ দিয়ে দিব। তাহলে এই অংশটুকু, উপর অংশটুকু যে বৃত্ত আছে, এই অংশটুকু আমরা বলি এ মাইনাস বি। আরেকটা আছে এ এবং বি, তার মানে কি এদের মধ্যে কোনো কমন টার্ম বা সাধারণ উপাদান আছে? না। তার মানে এটাকে আমরা ডিসজয়েন্ট সেট বলি। তার মানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কোনো ফাঁকা সেট, তাহলে এইটাকে আমরা কি বলি? ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট, নিশ্চিত সেট, অর্থাৎ এদের কোনো সাধারণ উপাদান নেই। তাহলে এইগুলো কিন্তু আমাদের জরুরি, মানে এই বিষয়গুলো যখন জানবো তখন আমাদের ভেনচিত্রের সাহায্যে যে অঙ্কগুলো আছে এগুলো করতে আমাদের সুবিধা করবে। আরেকটা আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেটকে আমরা যখন, মানে পূরক সেটকে আমরা প্রকাশ করছিলাম। এখন এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এর মধ্যে এ সেট আছে, এর মধ্যে এ সেট আছে। এখন আমরা যদি এর কমপ্লিমেন্ট বলি, এর কমপ্লিমেন্ট সেট বলি, তাহলে ইউনিভার্সাল সেট থেকে এ সেটটা আমরা বাদ দিচ্ছি, ইউনিভার্সাল সেট থেকে এ সেট বাদ দিচ্ছি। তার মানে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ইউনিভার্সাল কিন্তু ডাজ নট বিলংস টু, এক্স ডাজ নট বিলংস টু এ, অর্থাৎ এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যাবে না। এটাকে আমরা সেট আকারে যদি প্রকাশ করি, তার মানে আমরা যদি চিত্রের দ্বারা প্রকাশ করি, এ ব্যতীত বাকি যে অংশগুলো, টার্মগুলো আছে সবগুলোই কিন্তু এর কমপ্লিমেন্ট হবে। অর্থাৎ এ সেটের উপাদান ব্যতীত বাকি যে সেটগুলো আছে সেগুলো হচ্ছে এর কমপ্লিমেন্ট। আর এর কমপ্লিমেন্টকে এইভাবে লিখতে পারি, এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ইউনিভার্সাল সেট, কিন্তু ইউনিভার্সাল সেটের মধ্যে এ সেট আছে, এইটুকু বাদ দিতে হবে, ডাজ নট বিলংস টু এ, এর বিলংস টু হওয়া যাবে না। তাহলে এইভাবে আমরা
ভেন চিত্রের সাহায্যে আমরা ইউনিয়ন সেট, ইন্টারসেকশন সেট, আবার ডিসজয়েন্ট সেট, আবার আমরা অন্তর যেটাকে আমরা বলি, আবার এখানে আমরা দেখলাম পূরক সেট, কমপ্লিমেন্ট সেট, এইভাবে আমরা প্রকাশ করি। আমরা প্রকাশ যখন করতে পারবো ভেন চিত্রের সাহায্যে বিভিন্ন বিষয়গুলো আমরা ধরতে পারবো। ভেন ডায়াগ্রামের যেসব ম্যাথ আছে সেগুলো সহজে সমাধান করার জন্য যেসব সূত্র আমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা দেখব, এবং সূত্র শুধু জানলে না, একদম বুঝে বুঝে সূত্রগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো এড়ানো যাবে। এখানে তিনটা সূত্র আছে। একটা হচ্ছে এ এবং বি যদি নিশ্চিত হয়, এ এবং বি যদি নিশ্চিত হয়, নিশ্চিত মানে কি সাধারণ কোনো কমন উপাদান থাকবে না, আর কমন উপাদান না থাকলে আমরা এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু লিখতে পারবো তাদের ইন্ডিভিজুয়ালের যোগফলের সমান, অর্থাৎ এন অফ এ প্লাস এন অফ বি, অর্থাৎ দুইটোর যোগ করে ফেলবো শুধু কমন উপাদান যদি না থাকে, তাহলে আমরা এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি লিখবো কমন না থাকলে। এখন এ বি যদি নিশ্চিত না হয়, নিশ্চিত না হলে কমন উপাদান আছে, তাহলে কমন উপাদান থাকলে আমরা করব কি এন অফ এ প্লাস এন অফ বি যেটা আছে যোগ করলাম, আবার কমন উপাদান যেটুকু আছে সে কমন উপাদানটা আমরা মাইনাস করে ফেলবো। কেন মাইনাস করি আমরা অঙ্ক করার ক্ষেত্রে আমরা দেখাবো যে কেন আমরা মাইনাস করি। কারণ একটা আমরা রিপিটেশন নেই, আমরা একটু যদি সহজে বুঝি, এটা একটা উপাদান, তাহলে এন অফ এ নিচ্ছি এটুকু, আবার এন অফ বি নিচ্ছি এইটুকু, তার মানে এইটুকু একবার এইটুকু একবার, তার মানে আমরা এই অংশটুকু আমরা ডাবল নিয়ে নিচ্ছি, এজন্য কমন অংশটুকু একবার এন অফ এ ইন্টারসেকশন বিটাকে কি করছি মাইনাস করে দিচ্ছি। না বুঝলে আরেকবার বলেন, এন এটা এ এটা বি, তাহলে এ অংশটুকু কিন্তু এইটা, এন অফ এ এর অংশটুকু হচ্ছে এইটা, তাহলে আমি একবার এন অফ এ যোগ করলাম, তার মানে এই পুরো অংশটা একবার যোগ করলাম, কারণ এই কমন অংশটুকু আমরা নিয়ে ফেলছি। আবার এন অফ বি অর্থাৎ বি এর উপাদান সংখ্যা আবার এইটা, তার মানে এই অংশটুকু তো একবার নিয়েছি, আবার এই ক্ষেত্রে এই অংশটুকু আরেকবার নিচ্ছি, তার মানে এই কমন অংশটুকু আরেকবার বেশি না হয়ে গেছে একবার, তাহলে এই কমন অংশটুকু আমরা কি করে ফেললাম মাইনাস করে ফেললাম। এই জন্য কমন থাকলে আমরা এটাকে মাইনাস করি। তিনটার ক্ষেত্রে কি করব, যদি নিশ্চিত হয় মানে কমন উপাদান না থাকে তাহলে আমরা তিনটা যোগ, তিনটা কেন চারটা পাঁচটা যাই আছো, ইউনিয়নের ক্ষেত্রে যদি কমন না থাকে তাহলে আমরা, অর্থাৎ নিশ্চিত হয় কমন না সাধারণ উপাদান না থাকে, তাহলে আমরা তাদের ইন্ডিভিজুয়াল যোগ করে ফেললেই হয়ে যাবে। আর এই ক্ষেত্রে যদি কমন থাকে বা নিশ্চিত না হলে যদি সাধারণ উপাদান থাকে তাহলে আমরা এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি নিব। এবার জোড়া জোড়া যে ইন্টারসেকশন আছে, কমন অংশ আছে, আমরা তিনটা ভেন ডায়াগ্রাম যদি আঁকি এভাবে, তাহলে এই যে জোড়া এ একটা অংশ, এ একটা অংশ, এ একটা অংশ বাদ দিব, কারণ এ আমরা এইটুকু এ যখন বিবেচনা করব, এন অফ এ মানে এই পুরোটাই, আবার এন অফ বি মানে এই পুরোটাই, আবার এন অফ সি মানে এই পুরোটাই, তার মানে আমার বারবার যে কমন টার্মটুকু আমরা নিয়ে ফেলছি, এই জন্য এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি নিচ্ছি, মাইনাস এটুকু বাদ দিচ্ছি এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ, এটুকু বাদ দেওয়ার ফলে এই যে এক্সট্রা টার্ম এন অফ এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই যে তিনটা কমন টার্ম আছে ওইটুকু আবার কি করছি যোগ করছি, এক্সট্রা বিয়োগ করা হয়েছে বেশি, ওই জন্য আবার ওইটুকুকে যোগ করছি। তার মানে আমরা যদি ভালোভাবে মনে থাকে কমন না থাকলে আমরা সাধারণ যোগ করব, আর কমন যদি থাকে সাধারণ উপাদান যদি থাকে তাহলে আমরা যে সাধারণ উপাদান আছে ওটা বিয়োগ করবো। দুটার ক্ষেত্রে যেহেতু একটা আর তিনটার ক্ষেত্রে যেহেতু তিনটা পাই এই জন্য তিনটাকে আমরা বিয়োগ করব, আর মাঝখান থেকে এটাকে আমরা যোগ করব, কারণ এখানে একটা এক্সট্রা আবার বাদ পড়েছে বেশি, এই জন্য এটা আমরা আবার যোগ করে ফেলবো। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র খুব ইম্পর্টেন্ট, যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট কে ভাঙলে ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট শুধু এই চিহ্নটা ইউনিয়ন চিহ্নটা ইন্টারসেকশন হবে, আর ইন্টারসেকশনটা ইউনিয়নের চিহ্ন হবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল আমরা যখন ইউনিয়নের কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইন্ডিভিজুয়ালের কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন ইন্ডিভিজুয়ালের কমপ্লিমেন্ট, তার মানে আমরা কি করব, কমপ্লিমেন্ট যখন থাকবে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট দেবো, কিন্তু মাঝখানে ইউনিয়নটা ইন্টারসেকশন হবে আর ইন্টারসেকশনটা ইউনিয়ন হবে। এখানে কি আছে, কমপ্লিমেন্ট আছে ইন্টারসেকশনের, তাহলে ইন্ডিভিজুয়াল কমপ্লিমেন্ট হলো, ইন্টারসেকশনটা ইউনিয়ন হলো। এই সূত্রটা আমার কাজে লাগে, বিভিন্ন অঙ্ক করতে গিয়ে আমরা অঙ্ক করব তখন দেখব যে এই সূত্রটা আমরা কিভাবে কাজে লাগাই।
ক্লাসের সর্বশেষ আমরা দেখব যে এই ভেন চিত্রর মধ্যে আমার কিছু ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরগুলো আমরা যদি চিনে ফেলি তাহলে আমাদের ভেন চিত্র রিলেটেড অঙ্কগুলো করতে আরো সহজ হবে। কখন সহজ হবে? যখন আমরা ম্যাথ করব তখন আমরা বুঝতে পারবো। তবে একটা লক্ষণীয় বিষয় যে এক্সট্রা কিছু আমরা দেখালাম যে যেগুলো ভেন চিত্র করতে গিয়ে কাজে লাগে, সেগুলো আবার এসএসসি পরীক্ষার্থীর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। যদি এখানকার টপিকসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই আমি চেষ্টা করব, যেহেতু আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটা সিকোয়েন্সিয়াল ক্লাস দিচ্ছি যেগুলো এসএসসি ক্যান্ডিডেটের জন্য ইম্পর্টেন্ট, আবার চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর চাকরি পরীক্ষার্থীর জন্য ইম্পর্টেন্ট কিন্তু এসএসসিদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট না, যেহেতু এই অধ্যায়ের রিটেনের কিছু টার্ম আছে হায়ার ম্যাথে যাদের প্রয়োজন হয়, হায়ার ম্যাথ থেকে আমরা এই ভেন চিত্রের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি আলাদা আকারে, আলাদা ভিডিও আকারে শুধুমাত্র ওই অংশটুকু যেগুলো সাধারণ গণিত আছে তাদের প্রয়োজন, হায়ার ম্যাথ নাই, তারা শুধু এটুকু করবেন। আর যারা এক্সট্রা ক্লাস আমি ভেন চিত্র রিলেটেড ম্যাথ দিব, যাদের হায়ার ম্যাথ আছে, আবার যারা বিসিএস বা ব্যাংক টেলি বিভিন্ন পরীক্ষা দিবেন তাদের জন্য পড়ে তারা দেখবেন। আর শুধুমাত্র যারা জেনারেল ম্যাথ আছে, আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের, শুধুমাত্র তারা এই যে ক্লাস এবং অনুশীলনী যে সমাধান এইটুকু দেখবেন। আর সৃজনশীল যে ক্লাসটা এটাও আমরা আপলোড করার চেষ্টা করব। এখন এখান থেকে আমাদের বিষয় বুঝতে হবে যে এটা একটা ইউনিভার্সাল সেট, মানে আমরা এই যে আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করলাম ইউনিভার্সাল সেট, মানে পুরো অংশটুকু ইউনিভার্সাল সেট, এর মধ্যে এ এবং বি একটা সেট আছে। এখন চিন্তা করেন এ ইকুয়াল টু বলা যায় এই যে লাইন আছে, এ লাইন পুরোটাই হচ্ছে এ এর উপাদান, আবার বি এর উপাদান হবে এ লাইনের পুরো উপাদান হচ্ছে বি এর উপাদান। এখন আমি একটু আগে দেখেছিলাম যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এইটা কোনটা? আবার বি ইউনিয়ন মানে বি এর অন্তর্ভুক্ত কিন্তু এ এর অন্তর্ভুক্ত নয়, এটা কোনটা? এই বিষয়টা আমাদের বুঝতে হবে। তার মানে আমি প্রত্যেকটা অংশ দেখার চেষ্টা করব। ইউনিভার্সাল হচ্ছে পুরোটা। এখন এ পেলাম, বি পেলাম, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পেলাম, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট পেলাম। আবার আরেকটা অংশ আছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ কমন টার্মটুকু, এই অংশটুকু পেলাম। অর্থাৎ দুইটা ভেন চিত্রের এর বাইরে অংশগুলো পাবেন না। এখন এগুলো যখন আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনাকে যেমন ভাবে প্রশ্ন করুক, যে ইংরেজি নিবেন কিন্তু অঙ্ক নিবেন না, বাংলা নিবেন কিন্তু অঙ্ক নিবেন না, অঙ্ক নিবেন কিন্তু সমাজবিজ্ঞান নিবেন না, এরকম টাইপের যে অঙ্ক বলুক আপনি সহজে পারবেন। আপনাকে শুধু আইডেন্টিফাই করতে হবে এ কোনটা, বি কোনটা, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কোনটা, এ ইন্টারসেকশন বি কোনটা, আর বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট কোনটা। কারণ আমাদের যে সূত্রটা দেখেছিলাম এ ইউনিয়ন বি, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, অথবা এন অফ এ ইউনিয়ন প্লাস এন অফ বি, এই দুটোর যে কোনো একটা সূত্র পড়তে পারে। এখন এখানে এইটা জানা ইম্পর্টেন্ট, এন অফ এ কোনটা এটা জানা ইম্পর্টেন্ট, এন অফ বি কোনটা এটা জানা ইম্পর্টেন্ট, আবার এন অফ এ ইন্টারসেকশন বি এটা জানা ইম্পর্টেন্ট। এখন এ কোনটা, বি কোনটা, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি, এই প্রত্যেকটা বিষয় আমরা জানার চেষ্টা করব। যদি এই প্রত্যেকটা বিষয় 1 2 3 4 5 পাঁচটা বিষয় জানতে পারি, আমাদের ভেন চিত্র রিলেটেড যে ম্যাথগুলো আছে খুব সহজ হবে। কারণ এ কোনটা, এন অফ এ, অর্থাৎ এন এর সদস্য কোনটা, অর্থাৎ এর সদস্য কিন্তু এর মধ্যে পড়লেই হবে, যে কোনো একটা এর মধ্যে পড়লে হবে। তার মানে এই যে পুরো রাউন্ড সার্কেলটা আছে, পুরো সদস্যটাই কিন্তু এর সদস্য। তাহলে এর মধ্যে দুটো সেকশন আছে, এটা একটা এইটা একটা, তার মানে এন অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট প্লাস এ এন অফ এ ইন্টারসেকশন বি, এই দুইটার সমষ্টি তো এর উপাদান সংখ্যা। অর্থাৎ এই পুরো যে বৃত্ত আছে, পুরো বৃত্তটাই কিন্তু এর উপাদান সংখ্যা। এর মধ্যে দুটো ভাগ হয়েছে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর এ ইন্টারসেকশন বি। এখন অনেকেরই প্রশ্ন আসছে যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি? আমি একটু আগে দেখাইছি, একটু আগেই আমরা ভেন চিত্রের সাহায্যে এই অংশটুকু দেখার চেষ্টা করছি, আমি আবারও বলবো, এটুকু আপনি আপাতত বুঝেন। এবার এন অফ বি, এন অফ বি কোনটা? এই যে পুরো রাউন্ড সার্কেল আছে, এই রাউন্ড সার্কেলটা হচ্ছে এন অফ বি। এখন এই এন অফ বি এর মধ্যে আবার দুইটা সেকশনে ভাগ হয়েছে, এইটা এবং এইটা। তাহলে বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি পেয়ে গেলাম। তাহলে এন অফ এ এর সদস্য পেলাম, এন অফ বি এর সদস্য পেলাম, আর এন অফ
এ ইন্টারসেকশন বি তো পেলামই, এ ইন্টারসেকশন বি কমন টার্মটুকু হচ্ছে ইন্টারসেকশন বি। তাহলে এন অফ এও পেলাম, এন অফ বিও পেলাম, আবার এন অফ ইন্টারসেকশন বিও পেলাম। এখন এটা নিয়ে প্রশ্ন আসছে যে এই যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কোন অংশটুকু, কতটুকু, এটা কিন্তু আসলে এইটাকে আমরা বলেছিলাম যে এ মাইনাস বি, আবার এটাকে বলেছিলাম বি মাইনাস এ, অর্থাৎ এ মাইনাস বি আর বি মাইনাস এ একই কথা। একটু আগে যে ভেন চিত্র প্রকাশ করলাম এই দুটো কিন্তু সেম কথা। এটুকু হচ্ছে শুধুমাত্র এই যে অংশটুকু, অর্থাৎ এর সদস্য, শুধু এর সদস্য থাকবে কিন্তু বি এর সদস্য থাকবে না, এই অংশটুকু, এই অংশটুকু এইটা। তার মানে শুধু এর অংশ থাকবে, বি এর কোনো অংশ থাকবে না, যেহেতু এখানে বি এর সদস্য আছে, তার মানে এই অংশটুকুই হচ্ছে এইটা। তাহলে এই অংশটুকু মানে এ রাউন্ড দিয়ে এই রাউন্ডের অংশটুকু যোগ এইটা মিলেই তো আমরা এন অফ বি পেয়েছি। আবার বি ইন্টারসেকশন এস কমপ্লিমেন্ট হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ এখান থেকে শুধুমাত্র বি এর মধ্যে থাকবে কিন্তু এর কোনো অংশ থাকবে না। তাহলে আমি আরেকবার বলি একটু চিত্র দিয়ে, এই অংশটুকুই কিন্তু আসলে আমাদের, এটা যদি এর অংশ হয় তাহলে এটা আমরা বলবো এ কমপ্লিমেন্ট বি। আবার শুধু এই অংশটুকুই হচ্ছে এইটা। তাহলে আমরা এই যে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট আর বি ইন্টারসেকশন এ এর কমপ্লিমেন্টটা বুঝলাম। তাহলে এই যে এন অফ এ এন অফ বি এর অংশটুকু বুঝতে পারলেন। এখন বাকি থাকলো এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি। আমরা যদি এটার আলোকে বলতে চাই তাহলে এটা যেহেতু তিন ভাগে ভাগ হয়েছে, এটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, অর্থাৎ এই চিত্রের সাহায্যে যদি আমরা বোঝাতে চাই তাহলে আমরা বলবো এন অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, কারণ এই অংশটুকু এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট যোগ এই অংশটুকু এন অফ এ ইন্টারসেকশন বি যোগ এই অংশটুকু এন অফ বি ইন্টারসেকশন এ এর কমপ্লিমেন্ট। তাহলে এইভাবে আমরা সহজে বুঝতে পারলাম এই বিষয়গুলো, সহজে মানে এইভাবে বিষয়গুলো বুঝতে পারলে ভেন রিলেটেড যে অঙ্কগুলো আছে সহজে করা যায়। তার মানে এন অফ এটা কি, এন অফ এ যে পুরো অংশটুকু আমরা যখন এই সূত্র অ্যাপ্লাই করছি, এখন অনেকের প্রশ্ন আসছে যে এন অফ এ ইউনিয়ন বি, একটু আগে দেখলাম এন অফ এ যোগ এন অফ বি, আবার এখান থেকে মাইনাস করছি, কিন্তু এখানে এসে আবার এরকম উল্টাপাল্টা কেন? কারণ এইখানে আমি এইটাকে তিন ভাগে ভাগ করেছি, এটাকে আমরা কি করেছি, এখানে যখন করতাম তখন এন অফ এ কিন্তু এইটুকু, এন অফ এ কিন্তু পুরোটা এন অফ এ, আবার এন অফ বি কিন্তু এইটুকু, এটুকু হচ্ছে এন অফ বি। তাহলে এন অফ এ যোগ এন অফ বি, আবার এই যে কমনটুকু এন অফ এ এটুকু নিচ্ছি, আবার এন অফ বি এর এটুকু নিচ্ছি, তাহলে কমনটুকু ডাবল হয়ে যাচ্ছে। ডাবলের কারণে এন অফ এ ইন্টারসেকশন বিটা আমরা একবার বাদ দিচ্ছি, যেহেতু দুইবার নিচ্ছি তাহলে একবার বাদ দিয়ে এই ফর্মুলাটা পাচ্ছি যখন এন অফ এ দিয়ে করছি। আর যখন আমরা ইন্ডিভিজুয়াল কথা বলছি, যখন আমরা ইন্ডিভিজুয়াল মানে এই অংশটুকু একটা ভাগ করছি, এই অংশটুকু একটা ভাগ করেছি, আবার এই অংশটুকু ভাগ করেছি, তিনটা ভাগ করেছি, এজন্য তখন আর এরকম এন অফ এ পুরোটাই ছিল না, মানে আমরা আলাদা করে সেপারেট ভাগ করেছি, এজন্য এই তিনটা যোগ হয়ে গেছে। আপনি যেভাবে বুঝবেন সেভাবেই বোঝার চেষ্টা করবেন, সেভাবে আপনি করতে পারবেন, সমস্যা নেই। আপনি যদি এন অফ এ দিয়ে করতে পারেন, আমি প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করলাম, অর্থাৎ দুই ভেন চিত্রের মধ্যে কোন কোন বিষয়গুলো আমার জানা প্রয়োজন, এগুলো যখন জানবেন, যখন পরীক্ষায় ওই বললাম যে সমাজবিজ্ঞান পড়ে কিন্তু বাংলা পড়ে না, এরকম টাইপের কিন্তু যখন কথা আসবে তখন কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন পাবেন না, সহজেই বুঝতে পারবেন যখন এই বিষয়টা তখন কাজে লাগবে, এই বিষয় এবং এই বিষয়টা কাজে লাগবে। তাহলে এই ছিল আজকের এই সেট এবং ফাংশনের 2.1 এর সেট রিলেটেড বেসিক ক্লাস। কিছু ক্লাস একটু অ্যাডভান্স লেভেল নিয়েছি, যেগুলো বললাম যারা হায়ার ম্যাথ আছে তাদের জন্য কাজে লাগবে, আবার যারা বিসিএস বা ব্যাংক রিলেটেড প্রিলি বা রিটেনের জন্য, বিশেষ করে রিটেনের জন্য কাজে লাগবে। তাহলে এই ক্লাসগুলো যখন করবেন, অর্থাৎ বেসিক ক্লাসগুলো যখন করবেন, আশা করি এই বেসিক ক্লাসগুলো করতে পারলে, ভালোভাবে ধরে ধরে করতে পারলে আমরা যে অনুশীলনী প্র্যাকটিস করব খুব সহজে অনুশীলনী ক্লাসগুলো করে ফেলা। আসলে
আমরা বেসিক যদি ভালো করে বুঝি, অনুশীলনীগুলো অটোমেটিক আমরা সহজে করে ফেলতে পারবো। তাহলে আমরা পরবর্তীতে অনুশীলনী ক্লাস একটা ভিডিওর মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। এক ভিডিওতে আমরা 2.1 এর অনুশীলনী ক্লাস দিব। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।